এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তন্দ্রার চোখ জোড়া ছলছল করে উঠল। এই যে এই একটা কারণে সে এই প্রস্তাব পায়ে ঠেলে দেয়নি, আপোষে গ্রহণ করে নিয়েছে। এই বাড়ির প্রতিটি সদস্য তাকে যে ভালোবাসা দিচ্ছে তা সে সারা জীবন পাবার লোভ করেছে। তার ওই নরক থেকে বের হয়ে একটু সুখের ঘর দেখা বাসনা হয়েছে, একটু মমতা মাখা ভালোবাসা পেতে ইচ্ছে হয়েছে, ভাই বোনের ভালোবাসা পেতে ইচ্ছে হয়েছে, সর্বশেষ একটু সঙ্গীত ইচ্ছে হয়েছে। আর গতকাল একা কাটাবে। সঙ্গী দিয়ে যদি জীবনের রং চেনা যায় তবে ক্ষতি কি? একটু না হয় মানিয়েই নিল। এছাড়া তাওরির দুষ্টুমি করলেও ওর অনুভূতি তো মিথ্যে নয়। সে তো এতটা বুদ্ধ নয়। গহীন করে উকিঝুঁকি দেওয়া অনুভূতি তাকে বুঝিয়েছে। তা দেখো কি না আরো একটিবার কেমন পুরুষে দেখার সুযোগ পায়। এখানে সবাই আপন, তাই কোনো লুকানো ছুপানো না করে তন্ত্রা বলল, খালামণি একটা আবদার করব। এভাবে কেন বলছো আম্মা? তুমি আর কিছুক্ষণের মাঝে আমাদের পরিবারের সদস্য হবে। তোমার সব কথা নির্দ্বিধায় আমাদের জানাবে। তন্দ্রা একটু থামলো, কিছুক্ষণ চুপ থেকে আফিফার দুহাত নিজের হাতের মাঝে নিয়ে বলা, বাবাকে অন্তত অপমানটা করো না খালামণি, মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। এই সব কিছু আমার নিয়তিতে ছিল, কাকে দোষ দিব বলো? খারাপ হলেও জন্মদাতা পিতা যে আমার। কষ্ট হয় এত কিছুর পরেও। তিনি না হয় বুঝে না আমাকে, কিন্তু আমি তাকে চেয়েও ঘৃণা করতে পারি না। তার রক্ত যে আমি। আফিফা নিষ্পলক চেয়ে রইল, উপস্থিতরা তাকিয়ে রইল। এখনো কেউ জানে না, তবে সময়ের ব্যবধানে জেনেও যাবে। আফিফা মেয়েটাকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথায় হাত রাখলেন, বললেন, অপমান নয় আম্মা, জবাব চাই তার থেকে। জবাব তো তাকে দিতেই হবে, আর জবাব দিতে হবে লিপিকেও। তন্দ্রার কথা বলল না। আফিফা এসব রেখে তাদের পরিবার সম্পর্কে কিছু কথা বললেন, যা মন দিয়ে শুনল সে। আরো ধীরে ধীরে শিখিয়ে দেবে সেটাও জানালেন। কথার মাঝে তন্ত্রার গায়ে সিম্পল কিছু অলংকার পরিয়ে দিলেন, ভারীগুলো রেখে দিলেন, জানালেন পরে পড়তে। আজ এত কিছু শরীর নিতে পারবে না। মেয়েটাকে সাজিয়ে দিয়ে সবে মন্ত্রমুগ্ধ হয়ে দেখল। ক্ষণিকের মাঝে যেন জৌলুস আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। নাকে হীরের অপেলটা জলজল করছে। দুল, বালা, হার এবং চুলের মাঝে টান টান সিতিপাটির মাঝে টায়রাতে অসম্ভব সুন্দর লাগছে। কম সাজেও যে চোখ ধাঁধানো যায় তা তন্দ্রাকে দেখলে বোঝা যাবে। সবশেষে শাড়ির আঁচলটা মাথার উপরে তুলে দিলেন আফিফা। রাত 10টার কাটা ছুঁই ছুঁই তখন কাজীকে নিয়ে হাজির হলেন আরিফুল খন্দকার। দাদি কমল সুন্দরী সহ তাওরিদরাও যে রুমটাতে ছিলেন সেখানে কাজীকে নিয়ে আসা হলো। তাওরিদের সাথে বন্ধুরা কাজিনটা বসে। সে নিজেও ঈদের পরা শুভ্র সাদা পাঞ্জাবিতে পুনরায় শরীরে চাপিয়েছে। কাজী এলেও তাওরিদের নানা মামারা সেখানে উপস্থিত হলেন। দাদি ছেলেকে ডেকে বললেন, তাসরিফ, রাইত বাড়তাছে, বিয়া পড়ানির কাজ শেষ কইরা ফেলো। শুভ কাজ শুরু করেন কাজী সাহেব। আমার হুকুম তথাস্থ করতেই তাশরিফুল খন্দকার কাজীকে বললেন। তাওরিদ শূন্যতা এতক্ষণ নির্বিকার বসেছিল। বন্ধুরা ফাজলামো করলেও আজ সে নির্বিকার। বিয়েটা না এভাবে করার ইচ্ছে ছিল, আর না এত কিছুর সাথে পরিচয় হয়ে। মাথায় তার নানান দায়িত্ব। ইতিমধ্যে মেয়েটার অতীতে যা ছিল তা থেকে পুরুষের প্রতি তার যে বিদ্বেষ তা প্রকাশ পায়। তা কখনো মিটবে কিনা জানা নেই, আর সে কতখানি বা মেটাতে পারবে সেটাও অজানা। শানিত নজরে বারবার তৌকির সাহেবকে দেখছে। শরীরে মাঝে কেমন হিসিস করছে, যেন রাগটা এখনই মেটাতে পারলে শান্ত হতে ভেতরটা বইতে থাকা উষ্ণতা। কাজে নিজস্ব কাজ শেষ হলে তাওরিদের উদ্দেশ্যে কবুল বলার নির্দেশ দিলেন। কোনো ভনিতা ছাড়াই কবুল করলো তার প্রজাপতিকে। জুড়ে নিল তার জীবনের সঙ্গে, করে নিল তার অর্ধাঙ্গিনী, যাকে মনে প্রাণে অঙ্গীকার দিল। তোমার এই পুরুষ চিরন্তন তোমার হৃদয় পুরুষ হয়ে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কাজে স্বাক্ষর করতে বলে সে নিজ মনেই এই স্বাক্ষরনামা প্রেস করে স্বাক্ষর করল। এখানে বিয়ের কাজ শেষ হলে তন্ত্রার কক্ষে গেলেন। সাথে গেল কিছু সাক্ষী, তার মাঝে তৌকির সাহেবও।
তাকে তো ফেলে দেওয়া যাবে না। দাদি গিয়ে তন্দ্রার পাশে বসলেন। কাজী নিজের কাজ শেষ করতে কবুল বলতে বললেন। মেয়েটা পুতুলের ন্যায় বসেছিল। কবুল বলতে বলে সে মাথা তুলে ভিড়ে দাঁড়িয়ে থাকা বাবার পানে তাকালেন। যে মানুষটা তাকে কখনো মেয়ের মতো আদর স্নেহ করেননি। তৌকির সাহেব মেয়ের পানি তাকিয়েছিলেন। তন্দ্রাকে তাকাতে দেখে নজর কেমন যেন লুকালেন। অভিযোগ অভিমান নিয়ে কতক্ষণ তাকিয়ে রইল তন্দ্রা। এরপর আর কিছু না ভেবে কবুল বলে দিল। না বাবাকে নিজের কষ্ট দেখালো আর না অনুভূতি বোঝালো। যেদি রূপটাই প্রকাশ করলো, দেখিয়ে দিল সে এখানেই ভালো থাকবে। তাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সে সুখী হবে। বিয়ের শেষে একটা আনন্দ আমেজ তৈরি হলো। আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষে সবার মাঝে বাতাসা বিলানো হলো। তাওরিত মোনাজাত শেষে দীর্ঘ একটা শ্বাস ছাড়ল, যেন এতক্ষণ আটকে রেখেছিল। বিভাবরীতেও আমেজময় পরিবেশ। কিছুক্ষণ আগেও দুটি মানবী ছিল সিফ পরিচিত ব্যক্তি। ক্ষণিকের ব্যবধানে যুগলটি হয়েছে একে অপরের সমাধান, হয়েছে একে অপরের অর্ধাঙ্গিনী। বিধির ভবিতব্যে যা নিহিত তা তো হবারই। বিয়ে পড়ানো শেষ হলে কাজে বিদায় করেছে। বাড়ির বড়রা আপাতত একটু খাওয়া দাওয়াতে ব্যস্ত। এই সুযোগে শীতল পরিবেশকে উষ্ণতা দিতে তাওড়ি দিল তন্ত্রার কক্ষে। তন্ত্রার সাথে আছে কাজীর মহল। তাওড়িদের পিছে পিছে বন্ধু মহলও এলো। দরজার কাছে দাঁড়িয়ে সবার অ্যাটেনশন পেতে গলা ছাড়ল তাওড়িদ। কোষ গল্পে মেতে থাকা সকলের দৃষ্টিপাত ঘটল তারই উপর। এ যেন সত্যি শীতল পরিবেশকে উষ্ণতা দিয়ে দিল। সবার মাঝে বেশ কৌতূহল সৃষ্টি হলো। বিয়ের পর বর বউয়ের সঙ্গে দৃষ্টিবদল এই প্রথম। উপস্থিত প্রত্যেকেরই মধ্যমণি হলো তাওড়িদ তন্ত্রা। দৃষ্টি তাদের এই দুজনেরই ভাবভঙ্গিমার উপর। তাওড়িদ অভিনিবিষ্টে চেয়ে আছে তন্দ্রার পানে। তার নীল প্রজাপতিকে যে লাল প্রজাপতি বানিয়ে দিয়েছে সেটা দেখতেই সে ধ্যান জ্ঞান এক করে ফেলেছে। মাথায় শাড়ির ঘোমটার আড়ালে তাওড়িদের নজর থেকে বাঁচতে চাইছে কে? বোধহয় চাইছে। বুঝে তাওড়িদ এতক্ষণ পর দুষ্টুমির রেশে হাসি টানলো উষ্ঠ যুগলে। এই তো তার সদ্য পাওয়া পুষ্প। ভ্রমর তো সেই হলো। ভাবনাতে নড়াচড়া করতে চিত্তটি হলো ধেয়ে আসা উত্তাল স্রোত। নিজের উত্তাল চিত্তটিকে কড়াকড়িভাবে শাসিয়ে ভেতরে প্রবেশ করল। তুরফা তাওড়িদের উদ্দেশ্যেই বলল, ভাইয়া তুমি এখনই এই ঘরে কি জন্য এলে? কেন? এখন আসাতে কি সমস্যা? তুমি আজ নতুন বর আর তন্ত্রা নতুন বউ। এইভাবে রিচুয়াল না মেনে আসা ঘোর অপরাধ। কিন্তু নিজের বউকে দেখবো তো এখানে আবার রিচুয়াল কিসের? ফ্রুকুসকে প্রশ্ন করলো সে। বাকিরা হই হুল্লা করে উঠল নিজের বউ সম্বোধন করাতে। তাওড়িদ বিরক্ত হলো এতে। কড়া চোখে শ্মশানে দিল প্রত্যেকে। তন্দ্রা মাথা ঝুঁকিয়ে বসে আছে। মেয়েটার কপোলদ্বয়ে যে রং তুলি ছুঁয়ে দেওয়া হয়েছে, যে কেউ দেখলে বুঝে যাবে এই ঠোঁট কাটা লোকটা আর জীবনের সাথে নিজেকে জড়িয়ে সর্বপ্রথম ভুলটা সে করেই বসলো না তো? আপন মনে প্রশ্নটা করে বসল। পরক্ষণেই তার উত্তর না এলো সান্ত্বনা হিসেবে মনে হলো, না লোকটা ঠোঁট কাটা হলেও পুরুষ ভালো। তাওড়িদ বলল, বল, নিজের বউকে পেতে হলে তোদের কি রিচুয়াল পালন করতে হবে? তুরফা যেন এটারই আশায় ছিল। সে উচ্ছ্বাসিত স্বরে বলা, মানি ইজ দ্যাট বেস্ট সলিউশন, বুঝলে? সো খুশি করতে হলে আমাদের নয়তো কথা বলার চান্স নাই। বলে সে তন্ত্রাকে আড়াল করে বসে পড়ল। রোহান তা দেখে বলল, এই ফকিন্নি প্রোম্যাক্স, তোর এত টাকা কেন লাগবে? আর লজ্জা করছে না নিজেরই ভাইয়ের কাছে এভাবে টাকা চাইতে? দেখ রোহাইনা, তুই এখন বরপক্ষ আর আমরা কোনে পক্ষ। সো শাট আপ এন্ড বি কোয়াইট। রোহান সহ বাকিরা ভ্রু সুকুঞ্চিত করল। এখানে নিজেদের মাঝে আবার বর পক্ষ কনে পক্ষর কি আছে? তুরফা নাচরবান্ধার মতো বসে রয়েছে। তন্ত্রাকে আড়াল করে সাব্বির বলল, কি পাকারে রোহান তোর বোন? এই মেয়ে, তুমি বেআইনের বেশ ধরে টাকা আদায় করতে লেগেছো? একদমই তাই ভাইয়া। সাব্বির ভাইয়া ডাক শুনে দাঁতে দাঁত পিষে পিপিরাল। পাজি মাইয়া ভাইয়া ভাইয়া করে ফেনা তুলতে ওস্তাদ। তোফা সহ বাকিরা যোগ হলো তাওড়িদের। মামাতো বোন লিজা বলল, রোহান
দেখো ভাইয়া, যেহেতু নিজেদের বোন দিয়েছে তোমায়, সেহেতু এখন ভাই থেকে দুলাভাই বেশ ধারণা করো। সো অন্যান্য বিয়ের শালিকারা যেসব হক আদায় করে সেগুলো আমরা আদায় করব। তাই আমাদের হক না মেরে নিয়ে নিয়ম মাফিক খুশি করো, বউ পেয়ে যাবে। এবার যেতে বলল। এই কুদুরজালি, তোমাদের শাড়ি খাবার শখ জেগেছে নাকি? তো আসো, আগে বেয়াইদের হাত ধোয়াও, হাত ধুয়ে দিয়ে হক আদায় করো। মগের মূল্যক নাকি বিনা শ্রমে পারিশ্রমিক দেব? বাকিরা একই সুরে বলে উঠল। তুরফা একদম ঠিক। যেতে বলল। এই ঝগড়ুটে এরও হয় না, এখানে পারিশ্রমিক কেন আসছে? আর তোদের হাতই বা ধোয়াবো কেন? কোণে সাজিয়েছি, সেই টাকা নিব, হাত ধোয়ানোর প্রশ্ন আসবেই না। এবার কনে পক্ষ দাবিদারগণ বলে উঠল। ঠিক তাই। রোহান একটু ছাড় দিল না, সে ভাইকে জিতিয়ে দিতে উঠে পড়ে লাগলো। বলা, তুই আমার সাজ সাজিয়েছিস তা তো দেখতেই পারছি। তোদের মতো অকর্মা ডেকিদের কর্ম নাকি কনে সাজানোর। রোহানের কথায় বরপক্ষ ও দাবিদারগণ হেসে উঠল। রোহানের কথা শুনে আফিফারা ছোট্ট চাচার ছেলে ছোট্ট মেয়ে লিয়া বলা, রোহান ভাইয়া, এখানে আমাদের অকর্মা তকমা দিতে না এসে হৃদ ভাইয়ার থেকে জেনে নাও, ভাইয়া তার বউকে বেশি সাজাতে মানা করেছে। বাকিরা পড়ে রইল। পুনরায় রুহান বলল, ওহে দিল সুরালিয়া, নিজেদের অকর্মণতা ভাইয়ের ওপর লাগাচ্ছ কেন? দুই পক্ষের তুমুল তর্কাতর্কি চলছে, যেন এক পক্ষ সাদ্দাম সৈনিক তো অপর পক্ষ বুশ সৈনিক। কোন পক্ষ জিতবে আর কোন পক্ষ পরাজিত হবে বলা দায়। তাওরিত এই যুদ্ধে বউ পেতে পরাজিত সৈনিকের বেশ হল, নিজের পাওনা বুঝে নিতে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করল। হয়েছে, থাম সকলে। সবাই চুপ করে রইল। আবার বলল, অ্যামাউন্ট বল তোদের। লাফিয়ে উঠল তুরফারা। রোহান পরাজিত স্বীকার করতে ঘোর বিরোধিতা জানালো। যুদ্ধ সে আরও করতে তৎপর, তবুও পরাজিত সৈনিক হতে নারাজ। বড় কথা, মেয়েদের কাছে তো প্রশ্নই আসে না। প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দিবে, তবুও জয় তারই অর্জন করবে। তাই রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। জাতির পিতার এই স্লোগানকে ফলো করে সে বলে উঠল, ভাই, তুমি এইভাবে আমাদের হারিয়ে দিতে পারো না। প্রয়োজনে বউ তুলে নিয়ে যাব, তবু এই ফকিন্নিগুলোর টাকা দেব না। খেপে গেল কোনে পক্ষ দাবিদারগণ। তাওরিত পরিবেশ শীতল করতে বলল, এখন চুপ থাক, পরে আবার করিস যুদ্ধ। রিহান টিটপুনি কেটে বলল, সব তুমি যে বন্ধু মীর জাফর রত্ন খনি পেতে পরাজিত ঘোষণা করছো, সেটা না হয় আমরা বুঝেও না বোঝার ভান ধরে থাকি। আমি উচ্চ স্বরে হেসে উঠল। তাওরিত খটমট করে তাকালো রিহানের দিকে। অবশেষে তুরফাদের খুশি করে পরিবেশ শান্ত করল। তুরফারা টাকা পেয়ে যখন রুহানদের মুখে ছামা ঘষতেই তৎপর, তখন তাওরিত বলল, সব কয়টা এখন জায়গা ফাঁকা করবি, একা ছাড় আমাদের। হয়ে গেল আবার। হই হুল্লো করে হাসতে হাসতে মস্করা করতে লাগলো সব। তাওরিত থমকে বের করলো সব কয়টাকে। কক্ষ যখন কিচিরমিচির শব্দ থেকে নৈশব্দে পরিণত হলো, তখন তাওরিত ঘুরে তাকালো তন্দ্রার পানে। চুপচাপ কোলের উপর মেহেদি রাঙানো দুহাত রেখে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে, যেন নির্বিকার ভঙ্গিমা। তাওরিত দুষ্টু হাসল। দরজাটা চাপিয়ে এসে তন্দ্রার নিকট দাঁড়ালো। তন্দ্রা এখনো আগের নাই, পুতুল মানবী। তাওরিত কিছু একটা পকেট থেকে বের করলো। এরপর তন্দ্রার সামনে এক পা বিছানায় তুলে আরেক পা নিচে ঝুলিয়ে বসলো। অবিনিবিষ্টে কিছুক্ষণ দেখলো বউয়ের এই লাজুক রূপে অভ্যন্তর দগ্ধ হচ্ছে। স্বভাব সুলভ ডাকলো, খালাতো বউ। তন্দ্রার বিরক্তি লাগলো ঠাকটাতে, কেমন তেতো স্বাদ পেল। মাথা তুলে তাওরিদের পানে তাকালো। ভ্রু সংকুচিত তাওরিদ দুষ্টু হেসে পড়ল, করে নিলাম, কিন্তু খালাতো বউ, এখন থেকে রোজ আমাকে সহ্য করার ধৈর্য শক্তি বৃদ্ধি করো। বাই দ্য ওয়ে, তুমি লজ্জা পাচ্ছ? তন্দ্রা বিরক্তির সহিত উত্তর করল, আল্লাহ সত্যি আপনাকে সহ্য করার ধৈর্য শক্তি দিক আমায়। তাওরিদ হাসলো, উষ্ঠ এলিয়ে পড়ল, লজ্জা পেলে অপূর্ব লাগে আমার বউটাকে। কেমন অদ্ভুত অনুভূতি হলো কি? হ্যাঁ হলো তো, আমার বউ। শব্দটা গহীন করে প্রতিধ্বনি হতে লাগলো। তাওরিদ তন্দ্রার স্থবিরতা দেখলো অবিনিবেশ। এরপর হাতের জিনিসটা বাড়িয়ে দিয়ে বলা, এটা তোমার হক। তন্দ্রা কথাটা বুঝতে হাতের দিকে তাকালো। কিছুক্ষণ দেখে বুঝলো ব্যাংক চেক।
তাতে অ্যামাউন্ট 5 লক্ষ টাকা। না চাইতেও চোখজোড়া কিঞ্চিত বৃহত্তাকার হলো। তাওরিদের দিকে প্রশ্নসূচক তাকালে উত্তর করলাম, এটা দেনমোহর এই পরিমাণই নির্ধারণ করা হয়েছে। আম্মু জানালো দেনমোহর স্ত্রীর হক, এটা পরিশোধ না করলে স্বামী স্ত্রীর প্রতি অধিকার রাখতে পারে না। তন্ত্রার কেমন অদ্ভুত অদ্ভুত লাগতে লাগলো। এই ছেলে তো তাকে আজ থেকে অদ্ভুত সব জিনিসের সাথে পরিচয় করাতে তৎপর। না জানি বাকিটা জীবনে কি করবে। তাওরিদ কোনো অনুমতি ছাড়া তন্ত্রার ডান হাতটি নিজের হাতে তুলে নিল, ধরে চেকটা দিল, বলা, টেক ইট অ্যান্ড লেট মি আন্ডারস্ট্যান্ড মাই রাইটস। বলেই ধরে রাখা হাতটি কিঞ্চিত ঝুঁকে হাতের পিঠে উষ্ঠ রেখে প্রগাঢ় এক স্পর্শ দিল। বুঝে নিল তার অধিকার এবং বুঝিয়ে দিল সে তার অধিকার। তন্দ্রা অপলক চেয়ে রইল ছেলেটার পানে। ক্ষণে ক্ষণে মুগ্ধতায় ছড়িয়ে দিচ্ছে এই নীলমণির পুরুষটি। তাওরিদ সোজা হয়ে তন্দ্রার পানে তাকালো, চোখে পানি পরিলক্ষিত। তাওরিদ বলা, রেস্ট করো, আর এসব অর্নামেন্টসের সমস্যা হলে চেঞ্জ করে নাও। আম্মুকে বলছি খাইয়ে ওষুধ দিয়ে দিতে, দেন কোনো দিকে না ভেবে না তাকিয়ে ঘুমিয়ে পড়বে। ক্লিয়ার? তাওরিদ কথা শেষ করে প্রশ্নসূচক চাইল তন্ত্রার অজান্তেই বাধ্য মেয়ের মতো উপনিষ মাথা করে হ্যাঁ সূচক উত্তর বোঝালো। তাওরিদ আর কথা বাড়ল না, সে উঠে দাঁড়িয়ে গেল। এখন বড় কাজ বাকি। সে বিদায় নিয়ে বেরিয়ে গেল। তন্দ্রা তাকিয়ে রইল শুভ্র সন্ধ্যা পাঞ্জাবি পরিহিত পুরুষটির পানে, যে তার সদ্য কবুল করা স্বামী। আমার বোন কেন সুইসাইড করলো ভাইজান? আফিফার থেকে প্রশ্নবানটি আসতেই উপস্থিত সবার নেত্রযুগল বৃহত্যাগ হল। নির্বিকার শুধু তাওরিদ। লিপি ঘামতে লাগলেন। এই বার্তা যখন আফিফা পেয়ে গেছে তখন সম্পূর্ণ বার্তা সে অবগত, বুঝতে বাকি রইল না। আর এখানে 14 গোষ্ঠীর উপস্থিতি তাদের কি হাল হতে পারে তা ভেবে গলা শুকিয়ে আসছে। ভীতিগ্রস্ত হয়ে তৌকির সাহেব দিকে তাকালেন। তিনি যেন আজ নির্বিকার। লিপির চূড়ান্ত রাগ উঠল আফিফার কথা শুনে। তার বাবা অর্থাৎ লীরার মেজ মামা বললেন, এইসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, লীরার কোনো স্ট্রোক করে মৃত্যু হয়নি, বোনটা আমার আত্মহত্যা করে দুনিয়া ছেড়েছে। লীরার ছোট মামা বললেন, কিন্তু চিঠিতে তো আত্মহত্যা লেখা ছিল না, সেখানে স্ট্রোক লেখা ছিল। সেই জবাবই তো আমাদের লাগবে ছোট আব্বা। এই রহস্য করার কারণ সবার জানা উচিত। থেমে এবার তৌকির সাহেবের দিকে আর লিপির দিকে নজর রেখে বললেন, আপনারা মুখ খুলবেন নাকি আমি সবটা বলবো? লিপি তবুও শান্ত শক্ত গলায় বলল, কি বলবো, আর কি জানানোর আছে? বড় আপার মাথায় সমস্যার জন্য গলায় দড়ি নিয়েছিল, এখানে রহস্যের কিছুই নেই। জোর গলায় বলে তৌকির সাহেবের দিকে তাকালেন। আফিফার মনটা বলল এখনই এই ভরা মজলিসের ঠাটি একটা থাপড় বসাতে। এতক্ষণ কক্ষের নীরব দর্শকের ভূমিকা পালন করা তাওরিদ চোয়াল শক্ত করে অগ্নি নেত্রে লিপির দিকে তাকালো। সেই কক্ষে থাকা কাঠের আলমারির সঙ্গে হালান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে মায়ের দিকে এক পলক তাকিয়ে কঠিন উষ্মস স্বরে বলল, আচ্ছা, তো সেটাই বা স্ট্রোক কেন বলা হয়েছিল? লিপি ফাঁকা ঢোক গলৎকরণ করলেন। আফিফার আম্মা বললেন, এই খচ্চর মাইয়া যে কিছু একটা লুকাইতাছে তা বুঝাই যাচ্ছে। এই কি লুকাইতাছিস তুই? আফিফা বললেন, শুধু ও নয় মা, তকির ভাইজানও লুকিয়েছে এবং দুজন সমান দোষী। একজনের জীবন ধূলিসাৎ করে আর আরেকজনের জীবন নরক বানিয়ে এনারা দিব্যি কাটিয়ে দিচ্ছে। তৌকির সাহেবকে নির্বিকার থাকতে দেখে লীরার ছোট মামা বললেন, তৌকির, তুমি মুখ বন্ধ রেখেছো কেন? মাথা গরম হবার আগে আমাদের সবটা জানাও। আমাদের মেয়ে নিয়ে গিয়ে তুমি তার দায়িত্ব কেন সঠিকভাবে পালন করতে পারলে না? কেন আমাদের মেয়ে আজ আমাদের মাঝে নেই? আর সে সুইসাইড কেন করলো? তৌকির সাহেব জানালেন। জবাব তার এলো না। তাওরিদ ভৎসনা কণ্ঠে বলল, উনি কি বলবেন নানা ভাই? লাটের গুরু তো তিনি। সদ্য মেয়ে জামাই হওয়া তাওরিদের মুখে এমন কথা পেয়ে তৌকির সাহেব লজ্জিত হলেন। পূর্বে করা অপকর্মের জন্য মাথা নিচু করে রাখলেন। আফিফার চোখের ইশারায় তাওরিদকে চুপ করে থাকতে বলে তিনি বলেন, উত্তর দিন ভাই সাহেব,
আমার বোন কেন 4 বছর বয়সে ছোট্ট ফুটফুটে মেয়েকে রেখে মৃত্যুকে আপন করে নিল? কেন তার জীবনের গল্পটা এতটুকুই হলো? কেন তন্দ্রা এতটা অবহেলায় বড় হলো? তার শারীরিক মানসিক বিকাশ একটা কমতি কেন? কেন ওকে সবার থেকে গুটিয়ে বড় হতে হলো?